রিকশাওয়ালা লিখেছেন সজনীকান্ত দাস। সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে। সকাল থেকেই থেকে থেকে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে জনসংকুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত জন্মাচ্ছিল। পথিকেরা আকাশের খামখেয়ালিপনায় বিরক্ত হচ্ছিল। পথ চলতে চলতে বৃষ্টি নামে। কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় নিয়ে তারা কোনো রকমে একটু মাথা বাঁচিয়ে নেয়। বৃষ্টি ধরে আসে। ভরসা করে গাড়ি বারান্দায় আশ্রয় ছেড়ে তারা যেমনই একটু অগ্রসর হয় অমনি আবার এক পশলা বৃষ্টি শুরু হয়। সমস্ত দিন মেঘ করেছিল। একটানা না হলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমের ভ্যাপসানিতে কলকাতার সিক্ত সন্ধ্যা থমথম করছিল। এমন দিনে সাধারণত কেউ ঘর থেকে বের হয় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে নিয়ে স্ট্যান্ড রোড ধরে কুমারটুলি অভিমুখে চলছিলাম। তখন বৃষ্টি একটু ধরে এসেছে। শিকড় ভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করে গঙ্গার ওপারের কারখানাগুলির আলো মাতালের চোখের মতো ঘোলাটে দেখাচ্ছিল। ল্যাম্পপোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলির গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে সঞ্চিত জলের ওপর গ্যাসের আলো পড়ে চকচক করছে। পথে লোকজন বা যানবাহনাদির বিশেষ বালাই ছিল না। কচিত কদাচিৎ এক আধখানা ট্যাক্সি কিংবা ছ্যাকরা গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটিয়ে ছুটছিল। দূরে একখানা রিকশা ঠুনঠুন ঘণ্টা বাজিয়ে মন্থর গতিতে চলছে। পেছনের আলোটি চোখের সামনে একটি লাল রেখা টেনে দিচ্ছে। বৃষ্টির ভয়ে দ্রুত চলতে লাগলাম। নিমতলা পার হতেই বেশ সমারোহ সহকারে বৃষ্টি শুরু হলো। একটি গাছতলা আশ্রয় করে কোনো রকমে মাথা রক্ষা করছি। দেখি সেই রিকশাওয়ালা বিশেষ শ্রান্তভাবে সেখানে উপস্থিত হয়ে হাঁপাতে লাগলো। রিকশাখানি খালি। রিকশাওয়ালা সম্ভবত বহুদূরের সওয়ারি নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছে ফিরছে। বৃষ্টি থামবার গতিক দেখলাম না। তবু ভালো একখানা রিকশা পাওয়া গেল। এই সামান্য পথটুকু কয় পয়সাই বা দিতে হবে। পরিশ্রান্ত রিকশাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছে সুস্থ হয়েছে। কষাকষি করে 2 আনা ভাড়া স্থির হলো। বিনুকে উঠিয়ে দিয়ে নিজে উঠতে যাচ্ছি। রিকশাওয়ালা বলল, হুজুর, 2 জনকে পারবো না। বললাম, সে কি রে, এই রোগা রোগা 2 জন লোক আর কতটুকুই বা রাস্তা? আজ্ঞে না হুজুর, পারবো না। একটু আশ্চর্য হলেও চটে গেলাম। বললাম, দুনিয়া শুদ্ধ রিকশাওয়ালারা 2 জন 3 জন লোক নাই, তুই বেটা নিবি না কেন? অমন ষাঁড়ের মতো শরীর তোর, শকেগা নাই বাবু। বলে সে সেই বৃষ্টির মধ্যেই বৃক্ষতল ছেড়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ শকেগা নেহি শুনে মনটা নরম হলো। তার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরে গেল। বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। রিকশাওয়ালা তখন কিছু দূর চলে গেছে। হেঁকে বললাম, 10 পয়সা দিব। সে একবার মুখ ফিরিয়ে দেখল এবং পর মুহূর্তেই গাড়ি নিয়ে দৌড়াতে শুরু করলো। বহুদূর থেকে রিকশাওয়ালার ঠুনঠুন আওয়াজ কানে আসতে লাগলো। পেছনের লাল আলোটি তখনও বর্ষাস্নাত অন্ধকার পথে একটি গতিশীল সিঁদুর টিপের মতো দেখাচ্ছিল। সিক্ত দেহে পথে নেমে পড়লাম। সেদিন শ্রাবণ নিশীথিনীর গাঢ় অন্ধকার ভেদ করে একটি কঠোর মুখের মলিন বেদনাকাতর দৃষ্টি আমার মনে ঘুরে ফিরে জাগতে লাগলো। কিছুদিন পরের কথা। এলফিনস্টন পিকচার প্যালেসে ছবি দেখে একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক রিকশাওয়ালার সাথে 2 বিপুলাকায় মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে বচসা হচ্ছে শুনতে পেলাম। মারোয়ারি যুগলের গলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেখে ব্যাপার কি জানবার জন্য একটু ঔৎসুক্য হলো। কাছে গিয়ে দেখি স্ট্যান্ড রোডের সেই রিকশাওয়ালা। বচসার কারণ, সে 2 জনকে নিতে পারবে না। ওই 2টি বিপুলাকায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠতে দিতে যে কোনো রিকশাওয়ালারই আপত্তি হতে পারত এবং তাতে আশ্চর্য হবার বিশেষ কিছু ছিল না। কিন্তু আগের কথা স্মরণ করে আমি বিস্মিত হলাম। সেই লোক, তাতে সন্দেহ নেই। মারোয়ারি 2 জন অন্য যানের উদ্দেশ্যে প্রস্থান করল। রিকশাওয়ালাকে পরীক্ষা করবার কৌতূহল হলো। তার সাথে ভাড়া স্থির করে তাকে একটু অপেক্ষা করতে বলে বললাম, আমার আর একজন সঙ্গী আছে। করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করে সে আমাকে অন্য গাড়ি দেখতে অনুরোধ করল। 2 জনকে সে নিতে পারবে না। আমি এতদূর বিস্মিত ও কৌতূহলাক্রান্ত হলাম যে বন্ধুর অপেক্ষা না করেই রিকশাতে চড়ে বসলাম। সেদিনও আকাশ ভরে মেঘ করে আসছিল। ঘন ঘন মেঘ গর্জন ও বিদ্যুৎ চমকে
কলকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হয়ে আসছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তার লোক চলাচল অনেকটা কম। রিকশাওয়ালাকে তাড়া দিলাম, অবিলম্বে বৃষ্টি নামবে, শীঘ্র বাড়ি পৌঁছানো চাই। জোরে টানতে গিয়ে রিকশাওয়ালা গলদঘর্ম হয়ে উঠল। অবাক হলাম, আমার মতো ক্ষীণকায় পুরুষকে টানতে এতটা পরিশ্রম হবার কথা নয়। আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জাগতে লাগলো। অমন বিপুলাকার একটা লোক আমার মতো একটি সামান্য বোঝাকে টানতে পারছে না, এটা আর কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগলো। বেচারার দুরবস্থা দেখে মায়া হলো। শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা তার হচ্ছিল, তারও আভাস পাচ্ছিলাম। নানা কল্পনা করে কোনো কিনারা করতে পারলাম না। তাকে যথেচ্ছ রিকশা টানতে বলে একটা সিগারেট ধরালাম। কৌতূহল নিবৃত্তি করবার যথেষ্ট উৎসুক হওয়া সত্ত্বেও চুপ করে কিভাবে কথাটা পারবো ভাবতে লাগলাম। হঠাৎ চড়বড় করে বৃষ্টি নামলো। রিকশাওয়ালা চকিত হয়ে উঠল। একটা বাড়ির গাড়ি বারান্দার ধারে এসে তাকে থামতে বললাম। দুজনে গাড়ি বারান্দার নিচে এসে মাথা মুছে বৃষ্টি থামবার জন্য অপেক্ষা করতে লাগলাম। রিকশাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীত সেলাম করে সিগারেট নিয়ে ফুটপাথের ওপর উবু হয়ে বসে সেটিকে ধরালো। আমি দাঁড়িয়ে রইলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভিতর থেকে ঠেলা দিতে লাগলো, কিন্তু পাছে বেফাঁস কিছু জিজ্ঞেস করে ফেলি এই ভয় হতে লাগলো। তার নাম কি, কোথায় থাকে, তার কে আছে, এগুলো বেশ সহজভাবে জিজ্ঞেস করতে পারলাম। তার নাম মকবুল, হাতিবাগানের বস্তিতে থাকে। এক বৃদ্ধা ফুপু ছাড়া তার কেউ নেই। শিশু অবস্থা থেকেই সে পিতৃমাতৃহীন, ফুপুর হাতেই মানুষ হয়েছে। বিয়ে হয়েছে কি না জিজ্ঞেস করাতে সে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবু, যে বোঝা তাকে নিরন্তর টেনে বেড়াতে হচ্ছে তা নিয়েই সে অস্থির। এর উপর জরুর বোঝা বইতে সে অক্ষম। বললাম, বুড়ি ফুপু ছাড়া তার কেউ নেই, অথচ অহরহ বোঝা বইতে হচ্ছে, এর অর্থ তো বুঝলাম না। মকবুল চুপ করে রইল। আমি তাকে চিন্তা করবার অবসর না দেবার জন্যে বললাম, একটা বিষয়ে আমার ভারী কৌতূহল আছে। কিছুকাল আগে নিমতলা ঘাটের কাছে তাকে দেখেছিলাম, আজও দেখলাম। 2 দিনই সে একজনের অধিক সওয়ারি নিতে অস্বীকার করেছে, অথচ সে দুর্বল নয়। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি বিশেষ আপত্তি না থাকে তাহলে। মকবুল চমকে উঠল। তার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হয়ে গেল। হাত দিয়ে মাথার রগ টিপতে টিপতে সে বলল, বাবু, সে বড় ভয়ানক কথা, যে কথা মনে হলেই সে আতঙ্কে শিউরে ওঠে। তার বুকের তাজা রক্ত হিম হয়ে যায়। মুখে সে কথা প্রকাশ করবে কেমন করে? বলতে বলতে সে সভয়ে রিকশাখানির দিকে তাকালো। কি যেন একটা ভয়াবহ কিছু দেখে সে শিউরে উঠল। পরক্ষণেই সে উন্মত্তের মতো ছুটে গিয়ে তেরপলের পর্দা দিয়ে রিকশাখানি মুড়ে ফেলে কাঁপতে কাঁপতে এসে হতাশভাবে বসে পড়ল। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মুহুর্মুহু বিদ্যুৎ ঝলকে কি যেন একটা অনন্ত রহস্যের ক্ষণিক আভাস মাত্র পাচ্ছিলাম। জল ভারাক্রান্ত বাতাস কলকাতার পাষাণ প্রাচীরে প্রতিহত হয়ে একটা একটানা উচ্ছ্বাসের সৃষ্টি করেছিল। রাস্তায় জনমানবের চিহ্ন ছিল না। তাকে আর একটা সিগারেট দিয়ে আমি তার কাঁচ ঘেঁষে দাঁড়ালাম। কি যেন একটা অজানা ভয়ে আমার মনও পীড়িত হতে লাগলো। ব্যাপারটা আগাগোড়া এমন অস্বাভাবিক, মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু সামনে বসা রিকশাওয়ালার অস্বাভাবিক দীপ্তি সম্পন্ন চোখ দুটি আমার মনে এক অলৌকিক ভয় জাগাচ্ছিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এভাবে বসে থাকা চলে না, বাড়ি যেতে হবে। এ ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জেনেও যাওয়া যায় না। বললাম, মকবুল, এসব কথা ভাবতে যদি তোমার কষ্ট হয় কিছু বলবার প্রয়োজন নেই। বৃষ্টি অনেকটা কমে এসেছে, এখন যাওয়া যেতে পারে। সজোরে আমার পা দুটি চেপে ধরে অধীরভাবে সে বলে উঠল, আর একটু দাঁড়ান বাবু, যে কথা 3 বছর ধরে বলার জন্য আমি ব্যাকুল, অথচ কাউকেও মুখ ফুটে বলতে পারলাম না, আজ আমাকে বলতে দিন। এ যন্ত্রণা আর সইতে পারছি না। নিবিড় সহানুভূতিতে চিত্ত ভরে গেল। ভুলে গেলাম আমি মকবুল অপেক্ষা সামাজিক হিসেবে শ্রেষ্ঠ লোক। তার সাথে এমনভাবে কলকাতার রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আলাপ করাটা আমার পক্ষে হীনতা সূচক। সেই ব্যথাক্লিষ্ট মানুষটির গোপন কথা শোনার জন্য উৎকণ্ঠ হয়ে রইলাম। মকবুল অতি ধীরে ধীরে থেমে থেমে হিন্দি মিশ্রিত বাংলায় যা বলল এবং যা বলল না সবটুকু মিলিয়ে যা বুঝলাম তাই ভাষায় লিপিবদ্ধ করছি। মকবুল বলল,
বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক বুঝাতে পারবো কিনা জানি না। ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন, কিন্তু খোদার কসম বাবু, আমি একটিও মিথ্যা বলবো না। আমি আজ 3 বছর ধরে এই গাড়িতে এক মৃতদেহের বোঝা টেনে বেড়াচ্ছি। একজনের অধিক লোককে গাড়িতে তুলে টানতে পারবো কেমন করে? আর একজন যে নিরন্তর আমার গাড়িতে বসে আছে, তা নড়বার শক্তি নেই। আমি তাকে বহন করে নিয়ে ফিরছি। এর হাত থেকে আমার নিস্তার নেই। মৃতদেহ পচে ভারী হয়ে গিয়েছে। আমি অহরহ দুর্গন্ধে অস্থির হচ্ছি। মৃতদেহের ভার টেনে টেনে আমার সবল দেহ জীর্ণ হয়ে আসলো। এই অদৃশ্য শবদেহের ভারে আমি জর্জরিত হয়ে পড়েছি। আমি আর বাঁচব না বাবু। মনে হলো উপকথা শুনছি। মনে হলো কলকাতার আবেষ্টনী ধোঁয়া হয়ে কোথায় মিলে গিয়েছে। জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুইজনে পড়ে আছি। এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা বিলুপ্ত প্রায় হলো। আমি স্তব্ধ হয়ে শুনতে লাগলাম। 3 বছর আগেকার কথা। সেদিন প্রবল বর্ষণে কলকাতা শহর জলধারার আবরণে বিলুপ্ত হয়েছিল। রাত্রি 9টা-10টার সময় আমি এই গাড়িখানা নিয়ে হাওড়া স্টেশনে সওয়ারির প্রতীক্ষা করছিলাম। সেখানে 2-4 খান মাত্র গাড়ি ছিল। লোকের ভিড় ছিল না বললেই হয়। অমন দিনে সাধারণত কুকুর বিড়ালেরাও বাড়ির বের হয় না, কিন্তু অভাব যাদের পীড়া দেয় তারা কুকুর বিড়ালেরও অধম। আমি বিয়ে করার লোভে অর্থ সঞ্চয় করছিলাম। বাইরের সহস্র বাধাও আমার সঙ্গিনী পিয়াসী মনকে দমাতে পারেনি। বিয়ে করার কি অদম্য স্পৃহা আমার ছিল বাবু, তা আপনাকে বোঝাতে পারবো না। নইলে অমন দিনে মানুষে ঘরের বাইরে বের হয় না। আজ বিয়ে করার বিন্দুমাত্র প্রবৃত্তি আমার নেই। প্রতি মুহূর্তেই আমার শরীরের রক্ত জল হয়ে আসছে। আমি আর বেশি দিন বাঁচলে পাগল হয়ে যাব। শুধু ফুপুর মৃত্যুর প্রতীক্ষা করছি। সে আমার এই অবস্থার কথা জানতে পারলে কষ্ট পাবে। মকবুল আবার চুপ করল। যা শুনেছিলাম তা পরিষ্কার ধারণা করার মতো শক্তি আমার ছিল না। জলের ঝাপটা লেগে সর্বাঙ্গ ভিজে গেল। অন্ধকার আকাশে তীব্র বিদ্যুৎ স্ফুরণ হতে লাগল। কলকাতার ঘরবাড়ি লেপে মুছে গিয়েছে। আকাশের নিচে গ্যাসের স্তিমিত আলোকে আমরা দুটি প্রাণী এক অজানিত রহস্যলোকের দ্বার উন্মোচন করবার ব্যর্থ প্রয়াস করছি। সওয়ারি জুটল 2 জন। প্রচুর ভাড়া চাচ্ছিলাম। তারা তাতেই রাজি হলো। 2 জনের কেউই প্রকৃতিস্থ ছিল না। একজন নেশায় একেবারে চুর হয়েছিল, অন্যজনের তখনও হুঁশ ছিল। এই ঝমঝম বৃষ্টির মধ্যেই বাগবাজার পর্যন্ত যেতে হবে। সওয়ারি 2 জন ভিতরে বসল। আমি ভালো করে পর্দা মুড়ে দিলাম। গঙ্গার ধারে ধারে সোজা উত্তর দিকে চলতে লাগলাম। দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। একটা পানের দোকানে এক উড়িয়া বামুন সুর করে কি পড়ছিল। রাস্তায় এখানে ওখানে 2-1 জন লোক চলছিল। গাড়ি ঘোড়া একেবারেই ছিল না। আমি নির্বিঘ্নে পথের মাঝখান দিয়ে রিক্সা টেনে নিয়ে চললাম। কুমারটুলির কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলাম, আর কত দূর যেতে হবে? উত্তর পেলাম, সিধা চালাও। আমার সর্বাঙ্গ ভিজে গিয়েছিল। পরিশ্রমে আর ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে আসছিল। মনে হচ্ছিল আর টানতে পারবো না। এমন সময় পর্দা ঠেলে এক বাবু আমার হাতে পয়সা দিয়ে 1 বাক্স সিগারেট আনতে বললেন। একটা গাছতলায় গাড়ি রেখে সিগারেট আনতে গেলাম। কাছাকাছি দোকান ছিল না। এদিক ওদিক ঘুরে একটি বিড়ির দোকানের সন্ধান পেলাম। সিগারেট কিনে ফিরে এসে হেঁকে বাবুদের সিগারেটের বাক্সটা নিতে বললাম। কেউ উত্তর দিল না। ভাবলাম মাতাল বাবুরা ঘুমিয়ে পড়েছে। তেরপলের পর্দা তুলে সিগারেট দিতে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখে মূর্ছিত প্রায় হলাম। বাবু, সেই মুহূর্ত হতে আমার জীবনের সমস্ত শান্তি শেষ হয়ে গিয়েছে। কার পাপের বোঝা মাথায় নিয়ে আজ আমি 3 বৎসরকাল প্রায়শ্চিত্ত করে ফিরছি জানি না। আর কতকাল এ যন্ত্রণা সইতে হবে খোদা তালাই বলতে পারেন। সামান্য আলো আসছিল। দূরে গ্যাস পোস্ট। গাছের তলে বেশ একটু অন্ধকার। বৃষ্টির বিরাম ছিল না। পর্দা তুলে সেই অস্পষ্ট আলোকে দেখলাম গাড়িতে একজন মাত্র লোক। মুখ বাঁধা। বুক দিয়ে দরদর করে রক্ত পড়ছে। সর্বাঙ্গ রক্তে ভিজে উঠেছে। প্রাণ আছে বলে মনেই হলো না। কেমন করে কি হলো প্রথমটা কিছু ঠাহর করতে পারলাম না। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে ঘামতে লাগলাম। ধীরে ধীরে চেতনা ফিরে আসলো। মনে বিষম ভয় লাগতে লাগলো। চোখের সামনে ফাঁসি কাষ্ঠের ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। সমস্ত দোষটা আমার ঘাড়ে যে চাপবে তাতে সন্দেহ নেই। আমার কথা কে বিশ্বাস করবে?
বুঝলাম অন্য লোকটি মুখ বেঁধে ছোড়ার আঘাতে এই লোকটিকে হত্যা করে পালিয়েছে। তাকে ধরার কোনো উপায় নেই। তার চেহারাটাও মনে আসলো না। লোকটা নিশ্চয়ই মরে গেছে। গায়ে হাত দিয়ে দেখলাম তখনও গরম। ভাবলাম কোনো হাসপাতালে নিয়ে যাই, চিৎকার করে লোক জড়ো করি, কিন্তু সাহস হলো না। তাজা খুন দেখে ভয়ে আমি তখন হিতাহিত জ্ঞানশূন্য। আত্মরক্ষা করার কথাটাই আমার সবার আগে মনে হলো। সভয়ে চারদিকে তাকিয়ে মৃত বা মরণাপন্ন দেহটি সেই গাছের তলে ফেলে রেখে গাড়ি নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেলাম। কেমন করে বাড়ি ফিরে আসলাম, কেমন করে সেই রাত্রিতেই গাড়িখানি ধুয়ে মুছে আস্তাবলে রাখলাম, আমার কিছুই স্মরণ নেই। তারপর 7-8 দিন ধরে আমি দারুণ জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম। ফুফুর মুখে শুনেছি সে কয়দিন আমি খুন, রক্ত, ফাঁসি ইত্যাদি নানা ভুল বকেছিলাম। সম্পূর্ণ আরোগ হবার পরও গাড়ি নিয়ে বের হবার সাহস হচ্ছিল না। গাড়িখানির দিকে নজর দিতেও ভরসা পাচ্ছিলাম না। কিন্তু পেট তো চালাতে হবে। আবার একদিন সকালে মনের সাথে অনেক যুদ্ধ করে গাড়িখানি বের করতে গেলাম। গাড়িতে হাত দেওয়া মাত্র মনটা ছ্যাঁত করে উঠল। রক্তের চিহ্ন মাত্র ছিল না, তবুও যেন রক্ত দেখতে পেলাম। মনের দুর্বলতা জোর করে উড়িয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হলাম। সবারই জুটল। মাঝে মাঝে গা ছমছম করছিল বটে, কিন্তু দিনের আলোয় লোকের ভিড়ে সে ভাব বেশিক্ষণ মনে থাকতে পারেনি। থেকে থেকে মনে হচ্ছিল অন্যায় করেছি, হয়তো লোকটা বাঁচতে পারত। বিপদের ভয় না করে যদি তৎক্ষণাৎ কোনো হাসপাতালে তাকে নিয়ে যেতে পারতাম, সে হয়তো বেঁচে উঠত। লোকটা যদি মরেই থাকে, নিজেকে তার মৃত্যুর কারণ বলে মনে হতে লাগলো। সে ভাবটাও কাটিয়ে উঠলাম। কে জানে, পরের দিকে নজর দিতে গিয়ে হয়তো মহা ফ্যাসাদে পড়ে যেতাম। বাঁচবার নসিব থাকলে সে এমনিই বাঁচবে। এইভাবে নানা মানসিক দ্বন্দ্বে প্রথম দিনটা কেটে গেল। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলাম। সমস্ত রাত্রি কেমন যেন একটা অস্বস্তিতে কাটল। ঘুমাতে পারলাম না। ভয় হলো আবার বুঝি জ্বর হবে। সেই রক্তাক্ত দেহ, মুখ বাঁধা লোকটিকে যেন চারদিকে দেখতে লাগলাম। মাথা গরম হয়েছে ভেবে চোখে মুখে জল দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম। ঘুমও আসলো, কিন্তু ভোরবেলায় আবার একটা দুঃস্বপ্ন দেখে ভীষণ ভয়ে ঘুম ভেঙে গেল। সে যেন গুমড়িয়ে গুমড়ে আমার কানে কানে বলে গেল, তুই আমাকে খুন করিয়েছিস। আমি আল্লাহর নাম স্মরণ করে উঠে বসলাম। সেদিন গাড়ি নিয়ে বের হতে যাব, মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। পেছনের পথের ওপর যেন রক্তের দাগ দেখলাম। হায় আল্লাহ, এ কি হলো? কার পাপের বোঝা কার ঘাড়ে চাপালে তুমি? আমি যেখানে যাই সেখানেই যেন কোনো অদৃশ্য দেহ আমার পিছু নিতে লাগলো। ভাবলাম, আমি কি পাগল হয়ে গেলাম? বুঝলাম আমাকে ভূতে পেয়েছে। ওঝার কাছে গেলাম। সে অনেক ঝাড়ফুঁক করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সে আমার পিছু ছাড়ল না। মকবুল চুপ করে গামছা দিয়ে কপালের ঘাম মুছল। আমার কাছে একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে আবার বলতে লাগলো। 2-1 দিন পরে সন্ধ্যার সময় হেদুয়ার মোড়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় বৃষ্টি নামলো। বৃষ্টি থেকে বাঁচবার জন্যে গাড়িখানা তেরপল মুড়ি দিতে যাচ্ছি। দেখি পেছনে পেছনে কে যেন আসছে। ফিরে তাকালাম, কেউ নেই। তাড়াতাড়ি গাড়িখানা ঢেকে বাড়ি ফিরবার ইচ্ছে হলো। গাড়ির হুড হতে পর্দাখানা ফেলতে যাব, দেখি গাড়ির ভিতরে সে বসে, মুখ বাঁধা, বুক দিয়ে রক্ত গড়াচ্ছে। ভয়ে শিউরে উঠে পর্দা ফেলে দিয়ে মূর্ছিতের মতো সেখানে বসে পড়লাম। আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কেমন করে জানাবো বাবু? আপনি কি বুঝতে পারবেন? গাড়ির ভেতর রক্তাক্ত কলেবরে সে নিশ্চয়ই বসে আছে। সেই থেকে আজ পর্যন্ত ওই গাড়িতেই বসে থাকে সে। আমার পিছনে আর তাকে দেখি না। সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভেতরেই থাকে। আমি তাকে টেনে নিয়ে বেড়াই। মকবুল চোখ বুজে চুপ করে রইল। অনেকক্ষণ ওইভাবে থেকে আবার বলতে লাগলো, বাবু, সেই দিন থেকে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমি টেনে ফিরছি। একজনের অধিক সওয়ারি, তাই আর আমি টানতে পারি না। মরা পচে দুর্গন্ধ বের হচ্ছে। আমাকে তাই সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে। অথচ আল্লাহর দোহাই বাবু, ওই লোকটার মৃত্যুতে জ্ঞানত আমার কোনো অপরাধ নেই। আমি ওই নিরক্ষর লোকটিকে কি সান্ত্বনা দিব? চুপ করে রইলাম। বাবু, বোঝা সব সময় বইতে হয়, কিন্তু বর্ষারাত্রি ছাড়া অন্য সময়ে ওই মৃতদেহ আমি দেখতে পাই না। দেখে দেখে বোঝা টেনে টেনে অনেকটা সয়ে গিয়েছে।
কিন্তু আজও মাঝে মাঝে ভয় পেয়ে উঠি। ভিতরে ভিতরে আমার শরীর জীর্ণ হয়ে এসেছে। এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর বেশি দিন সহ্য করতে পারবো না। এই গাড়িখানি ছেড়ে দেবার সামর্থ্য আমার নেই বাবু। এক অদৃশ্য শক্তি আমাকে এর সাথে জুড়ে দিয়েছে। আমি তার কাছে সম্পূর্ণ শক্তিহীন। আজ 3 বছর ধরে আমার এই বিভৎস কর্তব্য আরম্ভ হয়েছে। কবে শেষ হবে খোদা তাআলাই জানেন। মকবুল উঠে দাঁড়ালো, বলল, বৃষ্টি ধরে এসেছে বাবু, আপনি গাড়িতে বসুন। আমি পরদিন তাকে আমার সাথে দেখা করতে বলবো কিনা ভাবতে ভাবতে গাড়ির কাছে গেলাম। মকবুল মুখ ফিরিয়ে কাঁপা হাতে পর্দাখানি তুলে ধরল। আমি ভেতরে বসতেই সে পর্দাখানি ফেলে দিয়ে গাড়ি টানতে শুরু করলো। পর্দা ফেলা অন্ধকার রিকশাখানির ভেতরে বসতেই আমার গা ছমছম করতে লাগলো। আমিও যেন আমার গা ঘেঁষে এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেখতে পেলাম। একটা পচা দুর্গন্ধও নাকে আসতে লাগলো। সভয়ে পর্দা তুলে ফেলে মকবুলকে রিকশা থামাতে বলে বললাম, আমার বাড়ি বেশি দূর নয়, আমি হেঁটেই যেতে পারবো। রিকশাখানির ভেতরে চাইবার আর সাহস হলো না। মকবুল বুঝল। একটু শীর্ণ হাসি হেসে গাড়িখানি তুলে ধরে মন্থর গতিতে চলতে লাগলো। আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রিকশাখানির দিকে চাইবার সামর্থ্য পর্যন্ত আমার হলো না। বহুক্ষণ পর্যন্ত রিকশাখানির টুনটুন আওয়াজ কানে আসতে লাগলো। সে রাত্রে ভালো করে ঘুমাতে পারলাম না। ধন্যবাদ।